চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি হৃদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্ক পৌঁছবেন প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর ভাষণ। সুযোগ পেলে প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করতে চায় বিএনপি। কিশোরগঞ্জে বিএনপির জনসভায় তারেক রহমান। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধ চায় না ছাত্রদল ছাত্র শিবির। দেশের ভবিষ্যৎ নেতৃত্বের সংকট দেখা দেবে মন্তব্য। দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নীলফামারীতে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে প্রত্যাশা। এবং ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দলের বোলিং কম্বিনেশনে পরিবর্তন চান মঞ্জরেকার। 2 পেসারের সঙ্গে 3 স্পিনার নিয়ে খেলা উচিত মন্তব্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্মে স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্ক পৌঁছবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে রয়েছেন চকর মালিথা। সরাসরি যোগাযোগের চেষ্টা করছি। চকর, প্রধান উপদেষ্টা কটা নাগাদ নিউ ইয়র্কে পৌঁছবেন? অধিবেশনে তার কর্মসূচি কবে থেকে শুরু হচ্ছে আমাদেরকে জানাবেন। হৃদিতা, আমি এখন দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের JFK বিমানবন্দরের 8 নম্বর টার্মিনালের সামনে। যারা আমেরিকায় আসেন, যাওয়া আসা করেন নিয়মিত, তাদের কাছে এই বিমানবন্দরটি অনেক পরিচিত। JFK মানে আমেরিকার প্রেসিডেন্ট জন এফ কেনেডির নামে যে বিমানবন্দর, পৃথিবীর অন্যতম একটি ব্যস্ত বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এখানে কিছুক্ষণ পরে এখানকার স্থানীয় সময় রাত্রি 10:30 নাগাদ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস রাত্রি 10:30 নাগাদ কাতার এয়ারওয়েজের ফ্লাইট 705-এ এই এয়ারপোর্টে নামবেন এবং এয়ারপোর্টে নেমে তিনি এখান থেকে হোটেলে যাবেন। আজকে ওনার কোনো কর্মসূচি নেই। আগামীকাল ডক্টর ইউনূসের সফরসূচির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ওনার আগামীকাল সকাল 10টা নাগাদ জাতিসংঘ সদর দপ্তরে একান্ত বৈঠক রয়েছে। সেই একান্ত বৈঠকটি হবে কালকে। সেই বৈঠকের পরে আরও অনেকগুলো সাইডলাইন বৈঠক এবং আরও অন্যান্য বৈঠক হবে। আমরা এখন JFK বিমানবন্দরে অপেক্ষা করছি। এই জাতিসংঘ সদর দপ্তর, জাতিসংঘের অধিবেশনকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ একটি রাজনৈতিক সংস্কৃতি প্রচলিত আছে। সেটি হচ্ছে এরকম যে সরকার প্রধান যখন এই মার্কিন যুক্তরাষ্ট্রে আসে, নিউ ইয়র্কে আসে জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিতে বা যোগ দিতে, আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিভিন্ন দেশের যারা আসে তাদের পক্ষে যারা থাকে, তা সরকারের পক্ষে যারা থাকে বা সরকারের রাজনৈতিক দল যারা থাকে, তারা এই বিমানবন্দরে তারা করে তাদের পক্ষে স্লোগান দেয় এবং তাদের পক্ষে কথা বলে। আবার বিরোধীরাও তাদের বিপক্ষে তারা কথা বলে। এটা রাজনৈতিক সংস্কৃতির একটি অংশ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর ইউনূস বাংলাদেশের একটি নির্দলীয় সরকার প্রধান। উনি আসছেন, ওনার আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এই জন এফ কেনেডি বিমানবন্দরের আমার হাতের বাঁদিকে এই কিছুটা দূরেই আমি কিছুক্ষণ আগে দেখে আসলাম, সেখানে
বিক্ষোভ তার পক্ষে তার আগমনকে স্বাগত জানিয়ে মিছিল করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুক্তরাষ্ট্র শাখা বা নিউ ইয়র্ক শাখার নেতারা। তারা ইউনূসকে এমনভাবে স্বাগত জানাচ্ছেন যে তাদের দলের পক্ষের কোনো নেতা বা সরকার প্রধান এখানে আসছেন, তারা স্বাগত জানাচ্ছেন। দীর্ঘদিন যেটি বিএনপি এই বিরোধী দলে যখন ছিলেন, বিরোধী দলে থেকে যেরকম বিরোধিতা করতেন, আজকে অনেক দিন পরে মনে হচ্ছে তারা ইউনূসকে স্বাগত জানাতে পেরে তারা খুবই আনন্দিত এবং উৎফুল্ল। পাশাপাশি আমার হাতের এই ডান দিকে অবস্থান নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা। তারাও ইউনূসের আগমনের বিরোধিতা করে স্লোগান দিচ্ছেন। তবে এই স্বাগত জানিয়ে স্লোগান দেওয়া বা বিপক্ষে কথা বলা দুটোই যুক্তরাষ্ট্রের বা নিউ ইয়র্ক পুলিশের কড়া প্রহরায় বা অনুমতি সাপেক্ষে এটা হচ্ছে। এখানে কোনো সংঘাত বা কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অবকাশ নাই। এটা একটি রাজনৈতিক সংস্কৃতিরই একটি অংশ। আর যেটি বলছিলাম যে একটি অরাজনৈতিক সরকারের বেলায়ও তার ব্যত্যয় হলো না। আমরা যতটুকুন জানতে পেরেছি যে ফ্লাইটটি অন টাইম আছে এবং প্রফেসর ইউনূস 10:30 নাগাদ যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছাবেন। ওনাকে স্বাগত জানানোর জন্য যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত আছেন, জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি প্রধান, ওনারা এখানে অপেক্ষা করছেন এবং এখানে তাকে খুব সাদামাটাভাবে ওনাকে এখানে রিসিভ করে ওনারা তাকে ম্যানহাটনে একটি হোটেলে থাকবেন, সেখানে নিয়ে যাবেন। হৃদিতা, ধন্যবাদ আপনাকে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় চার্জশিটভুক্ত আসামি সিয়াম হাসানকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার রাত 11:30টার দিকে জিএমপি-জিবির একটি টিম সিয়াম হাসানকে মোহাম্মদপুর তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেফতার করে। সিয়াম 2018 সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি। কোন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ চায় না দুই ছাত্র সংগঠন, ছাত্রদল ও ছাত্র শিবির। সংগঠন দুটির শীর্ষ নেতারা বলেছেন ক্যাম্পাস রাজনীতির সংস্কার প্রয়োজন। ক্যাম্পাস ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হলে দেশের ভবিষ্যৎ নেতৃত্বে সংকট দেখা দেবে বলে মনে করেন তারা। ওবায়দুর রশিদের রিপোর্ট। শিক্ষার্থীদের দাবির মুখে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করেছে প্রশাসন। এরপর থেকেই এ নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা চলছে, আর রাজনৈতিক অঙ্গনে চলছে এই সিদ্ধান্তের বিরোধিতা। এই ইস্যুতে নিজেদের অবস্থানের কথা চ্যানেল আইকে জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। অবশ্যই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া উচিত, সাধারণ শিক্ষার্থীর সাথে আমরা একমত, কিন্তু নিষিদ্ধ কিংবা বন্ধ হওয়ার যে বিষয় খুব ভালো কোনো সিদ্ধান্ত হবে না এবং এটি কখনোই কাম্য নয়। কারণ হলো আমাদের একটা গণবিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, মাত্র 1.5 মাসের মতো অতিবাহিত হয়েছে। এর মধ্যেই লক্ষ্য করে দেখো অনেকগুলো ষড়যন্ত্র কিন্তু আমাদের ফেস করতে হচ্ছে। এই জন্য ছাত্রদল কিন্তু স্টিল নাও আমরা কিন্তু রাজপথে রয়েছি এবং আমরা যেভাবে তারাও অবগত রয়েছে, সাধারণ শিক্ষার্থীরাও মাঠেই রয়েছে, যেন তাদের এই গণ অভ্যুত্থান এবং সাধারণ ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানের সফলতা এটি যেন আবার ব্যর্থ যেন না হয়ে যায়। ছাত্র রাজনীতির সংস্কারের কথা বলেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম। ইসলামী ছাত্র শিবির চাই যে নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাস থেকে ছাত্র রাজনীতির চর্চার মাধ্যমে জাতীয় নেতৃত্ব তৈরি হোক। যদি জাতীয় নেতৃত্ব তৈরি না হয় তাহলে সামগ্রিকভাবে জাতি একটা সময়ের ব্যবধানে নেতৃত্বের ক্রাইসিসে পড়বে। কাজে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয়, বরং এর যৌক্তিক সংস্কার চাই। মব জাস্টিসের নামে ছাত্রদল কিংবা ছাত্র শিবিরের কোনো নেতাকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেন, এ বিষয়ে দলের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তারা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের বিদায় হলেও জনগণের মুক্তি এখনো অর্জিত হয়নি। কিশোরগঞ্জে জনসভায় তারেক রহমান বলেছেন, বিএনপির প্রধান লক্ষ্য জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। জনগণকে অর্থনৈতিক স্বস্তি দিতে প্রতিটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দেন তারেক রহমান। কিশোরগঞ্জ থেকে মনির হোসেনের ভিডিওচিত্র, আক্তার হোসেন রিপোর্ট।
বিগত আন্দোলনে নিহতদের স্মরণে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপির জনসভায় নেতাকর্মীদের ঢল। বিএনপি নেতারা বলেছেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হলেই শহীদদের আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে। এত অত্যাচার, নির্যাতন, এত লোক, বিএনপি আজও ঐক্যবদ্ধ আছে। আজও তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে। গত 17 বছর নেতৃত্ব দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আপনার নেতৃত্বে কিশোরগঞ্জের প্রতিটি উপজেলা, প্রতিটি জায়গায় রাজপথে আমাদের সহকর্মী সহযোদ্ধারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। বাংলাদেশকে সম্ভাবনাময় হিসেবে গড়ে তুলতে নিজের পরিকল্পনার কথা জানান তারেক রহমান। বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও জয়যুক্ত হতে হবে। আমরা বাংলাদেশে কতগুলো পরিবার আছে সেই পরিবারগুলোকে আমরা নির্দিষ্ট করব এবং প্রতি পরিবারকে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড দিব, যাতে করে প্রত্যেকটি পরিবার মাস শেষে রাষ্ট্রের এই সহযোগিতা পেলে কিছুটা হলেও তাদের স্বস্তি বোধ হয়। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেসব রাজনৈতিক দল সক্রিয় ছিল তাদেরকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে দেশ পুনর্গঠনের কথা বলেন তারেক রহমান। এই যে এই আত্মত্যাগ, এই যে এই বিসর্জন, এটিকে আমাদের ধরে রাখতে হবে, এটির মূল্য আমাদেরকে দিতে হবে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ একটি নতুন প্রত্যাশা নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে, ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে। অর্থাৎ বাংলাদেশের মানুষ যেই প্রত্যাশা নিয়ে সেই বিগত পতিত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে হবে। গত 15 বছরে সরকার বিরোধী আন্দোলনে কিশোরগঞ্জে বিএনপির 17 নেতাকর্মী নিহত হয়েছে। এ সকল শহীদদের স্মরণে আয়োজিত জনসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশমূলক বক্তব্যে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরা 31 দফার ভিত্তিতে রাষ্ট্র সংস্কারে আরো জোরদার ভূমিকা রাখার প্রত্যয় জানিয়েছেন তারা। কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম থেকে আক্তার হোসেন, চ্যানেল আই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। হল প্রাধ্যক্ষ শাহ মোহাম্মদ মাসুমকে সরিয়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হত্যাকাণ্ডে অন্য সংশ্লিষ্টদের গ্রেফতার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মইনুল হাসানের রিপোর্ট। গত 18 সেপ্টেম্বর মোবাইল চুরির অভিযোগে তোফাজ্জল হোসেনকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে এনে নির্মমভাবে মারধর করে শিক্ষার্থীরা। নির্যাতনে মানসিকভাবে অসুস্থ তোফাজ্জলের মৃত্যু হয়। পরে রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 19 সেপ্টেম্বর হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট 6 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে স্বীকৃতিমূলক জবানবন্দি দিলে তাদের কারাগারে পাঠানো হয়। হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট 8 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা হলো পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের 2021-22 শিক্ষাবর্ষের মোহাম্মদ মোত্তাকিন সাকিন শাহ, পদার্থ বিজ্ঞান বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের মোহাম্মদ জালাল মিয়া, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের সুমন মিয়া, ভূগোল ও পরিবেশ বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের আল হোসাইন সাজ্জাদ, গণিত বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের মোহাম্মদ আহসানুল্লাহ, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের মোহাম্মদ ফিরোজ কবির, পদার্থ বিজ্ঞান বিভাগের 2020-21 শিক্ষাবর্ষের মোহাম্মদ আব্দুস সামাদ এবং সমুদ্র বিজ্ঞান বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র ওয়াজিবুল আলম। ফিরোজ কবির ও আব্দুস সামাদকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ হত্যার সুষ্ঠু তদন্ত করে হাউস প্রভোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাধারণ শিক্ষার্থীরা। যারা প্রপারলি ইনভলভ ছিল এখানে তাদের একটা সুষ্ঠু তদন্ত হোক। আন্দাজে আমার বন্ধু, আমার সহবাড়ি, ছোট বাড়ি, এরা যাতে হয়রানির শিকার না হয়। সুষ্ঠু তদন্ত হোক, প্রপারলি যে অপরাধী সে বের হয়ে আসুক এবং শাস্তির বিষয়টা সেভাবে প্যারামিটার যাতে করে, সবাই যাতে এক ক্যাটাগরিতে না ফেলে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি আরও কেউ জড়িত থাকে তাহলে তাদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হোক এবং যদি কেউ এদের মধ্যেও যদি কেউ নিরপরাধ থাকে তারাও যেন হয়রানির শিকার না হয়। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার তদন্ত হচ্ছে বলে জানান প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। পুলিশ তার মতো করে যে
কাজ করছে সেখানে আরও কয়েকজনের সম্পৃক্ততার কথা তারা জানিয়েছে, তাদেরকেও গ্রেপ্তারের প্রক্রিয়া পুলিশ থেকে করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ওই 8 জনকে ইতিমধ্যে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে হল প্রশাসনের কিছু গাফিলতি ছিল, তো তার ভিত্তিতে আমরা প্রাথমিকভাবে হলের প্রাধ্যক্ষকে পরিবর্তন করে দিয়েছি। ঔষধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইলিয়াস আল মামুনকে নতুন হাউস প্রভোস্ট নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। বৈশ্বিক উষ্ণায়ন সহনীয় মাত্রায় রাখতে এবং পুরো দেশকে সবুজ বেষ্টনীতে ঘেরার অংশ হিসেবে নীলফামারীতে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। বিতরণ করা হয় ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন ধরনের গাছের চারা। এমন আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করবে বলছেন বিশিষ্টজনেরা। আনোয়ারুল আলম প্রধানের তথ্য ও ভিডিওচিত্র, আফরোজা হাশিরিপুন। জলবায়ু পরিবর্তনে তেমন কোনো ভূমিকা না থাকলেও এর বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ। পরিস্থিতির উন্নয়নে বনায়নে জোর দিচ্ছেন গবেষকরা। এরই অংশ হিসেবে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে প্রতিবারের মতো এবারও সারা দেশে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি। প্রকৃতি ও জীবন ক্লাব দেশব্যাপী সবুজে সাজাই বাংলাদেশ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালনা করছে। নীলফামারীতে এই কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। গাছ লাগানোর অভ্যাস শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করবে এবং ভবিষ্যতে আরও বৃক্ষরোপণের প্রতি উদ্বুদ্ধ করবে। আমরা যত বেশি গাছ লাগাবো তত কিন্তু উষ্ণতা কমবে এবং জলবায়ুর যে পরিবর্তন, এই জলবায়ুর যে প্রভাব, এই প্রভাবকে যদি আমরা কমাতে চাই তাহলে বৃক্ষরোপণের বিকল্প নাই এবং এই উষ্ণতাকে কমাতে হলে বৃক্ষরোপণের বিকল্প নাই। সুতরাং যত বেশি গাছ লাগাবো তত আমরা ভালো থাকব, আমাদের দেশটা ভালো থাকবে। নীলফামারীতে প্রাকৃতিক দুর্যোগ রোধে রক্ষা কবচ তৈরিতে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের চারা দেওয়া হয়। বাংলাদেশ যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই অবস্থায় বেশি বেশি গাছ লাগাতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গাছ লাগানোর কোনো বিকল্প নেই, তাই আমাদের প্রত্যেকের প্রয়োজন গাছ লাগানো। প্রকৃতির সাথে মানুষের একটা বন্ধন জড়িয়ে আছে, আর এই বন্ধন যদি ভেঙে যায় তাহলে প্রকৃতি আমাদের সাথে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। এজন্য আমাদের উচিত ধ্বংসের মুখ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় গাছ লাগানো। আমরা কারণে অকারণে গাছ কেটে ফেলছি, কিন্তু আমরা গাছ সেইভাবে রোপণ করতেছি না। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেজন্য আমাদের প্রকৃতি ও জীবন ক্লাব আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। বিশিষ্টজনেরা বলছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে উদ্বুদ্ধ করতে প্রকৃতি ও জীবন ক্লাবের এমন কার্যক্রম অনুকরণীয়। এই ক্লাবের মতো যদি আমাদের সচেতন মানুষ যদি এগিয়ে আসতো এবং সারা বাংলাদেশে যদি এভাবে বৃক্ষরোপণ করা যেত তাহলে আমাদের পুরো বাংলাদেশে প্রকৃতির ভারসাম্য রক্ষা পেত। আজকে যে বৃক্ষরোপণের ক্ষেত্রে এই অংশীদারিত্ব, যে আন্তরিকতা ওনারা প্রকাশ করেছে, এতে কচুকাটাবাসী উপকৃত হবে। আগামী পৃথিবী গড়তে বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখবে প্রকৃতি ও জীবন ক্লাব। যে প্রকৃতিগতভাবে যে জলবায়ু পরিবর্তন হচ্ছে সেটাকে রোধ করা, আমরা আশা করব প্রতি বছরে এই ক্লাব তার কর্মসূচি চালিয়ে যাবে এবং আগামীতেও সবাই অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ সবুজে গড়ে উঠবে। সবুজায়নের এই অভিযানে সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশবাদী সহ সচেতন মহলের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে বাংলাদেশ ভারত টেস্ট সিরিজ। ফিরে এলাম বিরতির পর। লেবাননে ইসরায়েলের হামলায় 492 জন নিহত হয়েছে, আহত হয়েছে 1,500-এরও বেশি মানুষ। নিহতদের মধ্যে অন্তত 35 শিশু রয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এই হামলার পর হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে। ইসরায়েল জানিয়েছে তারা হিজবুল্লাহর 1300-এরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে 2 শতাধিক রকেট নিক্ষেপ করে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের হামলার কারণে কয়েক হাজার পরিবার ওই অঞ্চল ছেড়ে পালিয়ে গেছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, লেবানন আরও একটি গাজা হোক তা চিনি না। এবারে কৃষি সংবাদ।
ইউটিউবে দেখে জলাবদ্ধ ও পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ করে সাড়া ফেলেছেন ঠাকুরগাঁওয়ের রুবেল ইসলাম। 25% জমিতে লাউ চাষ করে তার 60 থেকে 70 হাজার টাকায় বিক্রি করছেন তিনি। ঠাকুরগাঁও প্রতিনিধি এটিএম শামসুজ্জোহর পাঠানো তথ্য, ভিডিওচিত্র আল মুকসিদের রিপোর্ট। ইউটিউব থেকে অভিজ্ঞতা নিয়ে সবজির নার্সারি ও ভাসমান লাউ চাষে আগ্রহী হন রুবেল ইসলাম। বর্ষা মৌসুমে লাউসহ বিভিন্ন সবজির চাহিদা বেশি থাকে। বছরে 4 মাস পানির নিচে থাকা পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ করে সফল হয়েছেন রুবেল। এখানে আমি লাউ চাষ করছি ভাসমান, এটা আসলে কম খরচে লাভবান একটি আবাদ। সারিবদ্ধভাবে বস্তায় মাটি ভরাট করে কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই জৈব সার পদ্ধতিতে লাউ চাষ করছেন রুবেল। পাশাপাশি গড়ে তুলেছেন সবজির নার্সারি। এই নার্সারি ও সবজির চাষ দেখে এলাকার অন্যরাও উৎসাহী হয়েছেন। আমরা যেন সামনে আরো ভালো পদ্ধতি করে আমাদের যে রাস্তার সাইডে খালবিল আছে এবং বাড়ির পাশে এইগুলো যেন আমরা ঠিক করে আবাদ করতে পারি। আমরাও আর কি দেখে শুনে এগুলো দেখছি, নতুন দেখে আমরাও লাগাবো। এলাকাটাকে আমরা আশেপাশে দিয়ে একজনও লাগাবে, এটা প্রথম লাগাইছে। কারিগরি বিষয়ে দক্ষ ও সবজি উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই ধরনের উদ্যোগ গ্রহণের আগে অবশ্যই পরিকল্পনাটি ভালো হওয়া প্রয়োজন। বিশেষ করে সেখানে মাচা তৈরি, জাত নির্বাচন, বীজ শোধন, এই বিষয়গুলো যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী কার্যক্রমগুলো খুবই ভালো হয়। ভাসমান পদ্ধতিতে সবজি চাষ কৃষি ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। শহর রক্ষার বাঁধ নির্মাণ না করায় শেরপুরের ঝিনাইগাতিবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে মহারশী নদী। খনন না করায় হারিয়েছে নাব্যতা। পাহাড়ি ঢলে প্রতিবছর বন্যায় বসত বাড়ি, রাস্তাঘাট ধ্বংসের পাশাপাশি পলি জমে অনাবাদি হয়ে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি। প্রাকৃতিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে নদীতে শিগগিরই বেড়িবাঁধ নির্মাণের দাবি ঝিনাইগাতিবাসীর। হাকিম বাবুলের তথ্য, ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারতের মেঘালয় থেকে নেমে আসা শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপর দিয়ে বয়ে গেছে মহারশী নদী। খরস্রোতা নদীটি খনন না করায় হারিয়েছে তার নাব্যতা। নদীর দুই পারের মাটির বাঁধ সংস্কার না করায় প্রতি বছর সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক। চলতি বছরেই 3 বার বন্যায় ভাঙনের কবলে পড়েছে ঝিনাইগাতির রামেরকুড়া, পূর্বপাড়া, দিঘির পাড়, খৈলকুড়া সহ বিস্তীর্ণ এলাকা। হুমকিতে আরো কয়েকটি গ্রাম। বৃষ্টির সিজন আইলে আমগরের বাড়ির ভিতর দিয়ে পানি যায়, এরম ক্ষতিগ্রস্ত হয়, ঘর বাড়ি ঠিক থাকে না। পানি আইলে যে বাঁধ ভাঙি যায় না, তো আমাদের সরকার তো সাহায্য দেয়, এই বাঁধাই আমরা চাই। আমরা তো গরিব মানুষ, নদীর পাড়ে বাড়ি, আঙ্গর খালি এই বাড়ির ভিতরে নিয়ে আমরা থাকি। আমার বাড়ি ঘর মনে করেন জমি টমি বেমাকে লেগে গেছে জায়গা থাকবার কোনো অস্তিত্ব নাই। পাহাড়ি ঢলের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে মহারশী নদীতে শিগগিরই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। যে বাঁধটা আঙ্গরে বেড়িবাঁধটা শক্ত করে বাঁধে দিক, আমরা সরকার থেকে আর কোনো সাহায্য সুবিধা চাই না। সরকার কাছে জানালাম, সরকার কাছে চাই বেড়িবাঁধটা যেন মজবুত বাঁধিছে। বারে বারে ভাঙ্গে মানুষের ঘর নিয়ে জায়গা দিয়ে নিয়ে জায়গা মনে করেন এটা বেড়িবাঁধ হইলে পরে সবারই সুবিধে। সংকট উত্তরণে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। আমাদের মহারশী নদীতে যে বাঁধটি রয়েছে, স্থায়ী একটি বাঁধ নির্মাণ করতে পারলে আমাদের এই সমস্যাটা দূরীভূত হবে। এসব কাজের জন্য একটা প্রকল্প প্রণয়ন করা প্রয়োজন, যার ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা প্রস্তাব ইতিমধ্যে দিয়েছি। ফিজিবিলিটি স্টাডিটা শেষ হয়ে গেলে প্রকল্প গ্রহণ করা হবে। আর তাৎক্ষণিকভাবে মহারশী বাঁধের যে সকল স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেগুলো স্থানে আমরা জরুরি আপৎকালীন কাজ 4টা স্পটে বর্তমানে চলমান রয়েছে, কাজগুলো দ্রুতই শেষ হবে। বাঁধ সংস্কারের নামে শুধু আশ্বাস নয়, টেকসই ও কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাবিত আওয়াল। সংবাদ সম্মেলনে দুইবারের সাবেক সহসভাপতি তাবিত বলেছেন, ব্যক্তিকেন্দ্রিক কিছু নয়, বরং নির্বাচিত হলে মাঠের ফুটবল নিয়ে চমক দেখাতে চান তিনি। আরিফ চৌধুরী রিপোর্ট করছেন। তাবিত আওয়াল অনেকগুলো পরিচয় তার, ফুটবলার, ব্যবসায়ী, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ। আজকে আসলে কোনো বক্তব্য দিতে আমরা আসি না। গত এক যুগে নির্বাচন আর তাবিত যেন স্বতঃস্ফূর্ত মাখামাখি। খোদ ফুটবল ফেডারেশনেই স্বতন্ত্র হিসেবে তিনবার। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদেও 2বার নির্বাচন লড়েছেন তিনি। এবার চতুর্থবার বাফুফের নির্বাচনে। তবে এবার আর সহ নয়, সরাসরি সভাপতি পদের প্রতিদ্বন্দ্বিতায় তাবিত আওয়াল। আমি আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি যে আমি যদি প্রেসিডেন্ট হতে পারি, আমি খেলার মাঠে চমক দেখাবো। আর ইলেকশন ফিল্ডে যেটা হচ্ছে, আবারও রিপিট করছি, যতক্ষণ না তফসিল ঘোষণা হয়, যতক্ষণ না কারা কারা ইলেকশন করতে চাচ্ছে, কোন পদে হতে চাচ্ছে, এটা না জানা পর্যন্ত খুবই আর্লি এইসব আলোচনা এখন করা। গত সপ্তাহেই সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তরফদার মোহাম্মদ রুহুল আমিন। তাকে সমর্থন জানান বিএনপিপন্থী ক্রীড়া ব্যক্তিত্ব ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ধারণা করা হচ্ছিল একক প্রার্থী হবেন রুহুল আমিন, কিন্তু সপ্তাহ ঘোরার আগেই নির্বাচনের মাঠ জমিয়ে তুললেন তাবিত আওয়াল। যারা ফুটবল স্পোর্টস জগতে আছি, আমরা সবাই স্পোর্টসম্যান। আমাদের মন মানসিকতা হলো কম্পিটিশন। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদের তারা কমিটমেন্ট দিতে চাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি হতে পারি, যে বুঝবো যে না, আসলে ক্রীড়া অঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে। আসছে 26 অক্টোবর 4 বছর পর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে নির্বাচন। আরিফ চৌধুরী, চ্যানেল আই, ঢাকা। সবশেষে সুপার ফ্রেশ ফোর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আজ নিউ ইয়র্ক পৌঁছবেন প্রধান উপদেষ্টা। 27 সেপ্টেম্বর ভাষণ। সুযোগ পেলে প্রত্যেক পরিবারের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা চালু করতে চায় বিএনপি। কিশোরগঞ্জে বিএনপির জনসভায় তারেক রহমান।